সাধারণ আইনজীবীদের পক্ষে আমাদের প্রাণের একটি দাবি এবং প্রত্যেকের প্রতিবাদের যিনি সভাপতিত্ব করছেন সম্মানিত সভাপতি উপবিষ্ট আছেন আমাদের বিজ্ঞ আইনজীবীবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা আইনজীবী কে কোন উদ্দেশ্যে আসছে আমি জানি না, তবে আমার উদ্দেশ্য হচ্ছে বিবেকের স্বাধীনতা। আমি বিসিএস দিয়ে চাকরি নিয়ে নেই ভাই, তার কারণ আমি আমার উপরে যে সুপিরিয়র বস থাকবে তার প্রমোশনের জন্য তার মতামত লাগবে, এবং আমার বিবেকের স্বাধীনতার জন্য আমি সত্যিকার অর্থে যেটা বলার দরকার আমি চাকরিতে যদি যেতাম আমি কিন্তু বলতে পারতাম না। এবং এই বর্তমানে দেখবেন আমাদের অনেকে ডিএজি বিচারক বহুত কিছু ভিতরে আছে, কিন্তু আমি কারোর কর্মচারী হব না, কারণ আমি আমার বিবেকের স্বাধীনতাটাকে মৃত্যুর আগ পর্যন্ত পরিপূর্ণভাবে ভোগ করতে চাই। এই কারণেই কিন্তু এই পেশা আমার যখন 6 বছর বয়স তখন থেকে আমি পেশার প্রতি হই, এবং এই পেশাটাকে আমি একটি আমানত মনে করি। এই পেশাটাকে আমি একটি বিবেকের স্বাধীনতার প্রথম স্তম্ভ আমি মনে করি। কিন্তু আমি হতবাক, আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই বিচার ব্যবস্থা নিয়ে যে অবস্থা, আমরা সবাই যখন বিচার ব্যবস্থা আলাদা সচিবালয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা সেটা বহুত কিছু বলি, সবাই বলি এক সময়, কিন্তু আমরা যখন লঙ্কাতে যাচ্ছি সবাই কিন্তু রাবণ হয়ে যাই। এই লঙ্কার রাবণ মুক্ত বাংলাদেশ জুডিশিয়ার যদি না হয়, তাহলে রাবণ মুক্ত জুডিশিয়ারি করতে না পারলে এখানে কিন্তু কারোর স্বপ্নই বাস্তবায়ন হবে না। আর বিবেকের স্বাধীনতা এটা তো আইনজীবী হিসেবে আমাদেরই দুমড়ে দুমড়ে মরতে হবে। আর সেইখানে সম্মানিত বিচারকদের বিবেকের স্বাধীনতা কতটা যে বন্ধনের ভিতরে আবদ্ধ এবং কতটা নিয়ন্ত্রিত সচিবালয় থেকে করতে চাচ্ছে, সেটা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের বক্তব্য শুনেই আইনজীবীবৃন্দ বাংলাদেশে কিন্তু জেনে গেছে। আজকে আমি আসিফ নজরুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার নামে একটি মামলা হয়েছিল শেখ হাসিনা ওয়াদের সময়, এবং আপনি জামিন হয়েছিলেন বর্তমান অ্যাটর্নি জেনারেলের দ্বারা, এবং 8 নম্বর কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আপনার সাথে আমার দেখা হয়েছিল। আপনি কিন্তু জামিনটা পেয়েছিলেন, এবং আপনি ওই জজ কোর্টে যে আপনার জামিনটা কিন্তু বহাল ছিল। কিন্তু আমি পাপিয়া 5ই জানুয়ারি 2014 গুলশান ভবনে গুলশান অফিসের প্রাচীন তৎকাতে যে আমার নামে হয়েছিল 68টা মামলা। আমি বাংলাদেশের একমাত্র আইনজীবী যে হচ্ছে আগাম জামিন পাওয়ার পরও নিম্ন আদালত আমাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল, এবং 4 মাস আমি জেলখানায় এই সমস্ত মিথ্যা মামলায় যেভাবে নির্যাতিত হয়েছি। আমার মতো বিবেকের স্বাধীনতা চাইছে, এবং বিবেকের স্বাধীনতা প্রত্যেকটা মানুষ যাতে বলতে পারে, তার জন্য আজকে আপনার এই বক্তব্যটা আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আপনার বক্তব্যটা প্রত্যাহার করা দরকার, এবং এই ধরনের বক্তব্য সম্পর্কে আপনার সচেতন হওয়া উচিত যে আপনি যখন ফরিয়াদি হয়ে আদালতের বারান্দায় আসবেন তখন আগাম জামিনটা খুব মধুর থাকে, কিন্তু আপনি যখন লঙ্কার রাবণ হবেন তখন এইটা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যায়। ডাবল স্ট্যান্ডার্ড সারা জীবন আপনারা বলেছেন কি 1-11 সময় যে আওয়ামী লীগ বিএনপি ওর সাথে বাধাবাধি করে, এ ওকে হিংসা করে, ওকে হিংসা করে। আমরা হিংসা রাজনীতি চাই না। আপনি তো কোনো রাজনৈতিক সংগঠন করেন না, তাহলে সাধারণ আইনজীবীদেরকে নিয়ে এবং কোর্ট কাছারি নিয়ে আপনার এই মন্তব্যটা শালীনতা বহির্ভূত না শালীনতার ভিতরে পড়ে, সেটা চিন্তা করতে হবে। আদিলুর রহমান শুভ্র সাহেব সামান্য একটা মামলা নিয়ে যেভাবে দিনের পর দিন জেলখানায় ছিল, তার ওনাকে যে বিচারক জামিন দিয়েছিলেন, বাপের বেটা বিচারক জামিন দিয়ে সেদিন কিন্তু সে প্রত্যাখ্যান করেছিলেন আপনার শপথ ফেয়ারটা। তাহলে আজকে মামলায় পড়লে, মিথ্যা মামলায় পড়লে কি অবস্থাটা হয় এটা বুঝতে হবে। হাইকোর্টের বিচারক সবাইকে তো খারাপ কিছু ভাবলে হবে না। আজকে আমি অবাক হয়ে যাই 29 নম্বর কোর্টে 14 দিন ব্যাপী আইন কর্মকর্তারা এফআইআর নেমড না এইগুলো রীতিমতো যাচাই বাছাই করছে। মেনশন স্লিপ দেওয়া হয়েছে, মেনশন স্লিপের পরে মেনশন আইটেম হিসেবে লিস্টে আসছে যেগুলো এফআইআর নেম না। তাহলে সেই এফআইআর নেম না, সেই হাজতি হোক আর হচ্ছে আগাম জামিনই হোক, সেই জামিনগুলো দেওয়ার ক্ষেত্রে আইনগত কি বাধা আছে? আর আইনগত যদি বাধা থেকেই থাকে তাহলে চেম্বার কোর্টে যে স্টে করুক, সুপ্রিম কোর্টে ফাইট করবো আমরা আইনজীবীরা, তাতে তো আমাদের সমস্যা নাই। কিন্তু 800 মামলা জামিন হলেই আইন উপদেষ্টা আর আদিলুর রহমান শুভ্র সাহেবদের যদি মাথা খারাপ হয়ে যায়, তাহলে
বুঝতে হবে যে আপনি আসিফ নজরুল সাহেব সিআরপিসি পড়িয়েছেন, কিন্তু আপনি শিক্ষক, কিন্তু সিআরপিসির বাস্তব প্রয়োগ কোর্ট এবং আইনজীবীরাই করে। বাস্তব প্রয়োগের ক্ষেত্রে কোথায় কোথায় প্রাপ্তি আছে, কোথায় কোথায় ত্রুটি আছে, কোথায় কোথায় আইনের সেকশনে উপাদান অনুপস্থিত আছে, এই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা কিন্তু আপনার নাই। কারণ আপনি পাতা পড়ে এসে ছাত্রদের সামনে লেকচার দেন, আর ছাত্ররা সিআরপিসি না পড়া আইনের বই তো পড়িয়েছে, আর উনি সিআরপিসি সম্পর্কে অনেক লেকচার দেন বিভিন্ন সেমিনারে, সেটা আমি দেখেছি। তো আইনের বই আপনি যেটা পড়েন এবং সিআরপিসি সম্পর্কে যে কথাগুলো আপনি বলছেন, সংশোধনী নিয়ে অনেক কথা বলছেন, নতুন আইন আপনি পাস করছেন, তো আইনজীবী আর আদালত, আমরা বেঞ্চ এবং বার, আমরা আইন শিখি এখানে এসে প্র্যাকটিসের মাধ্যমে। এই শিক্ষার আমাদের কোনো লজ্জা থাকে না। আমরা যারা প্র্যাকটিশনার, একজন আরেকজনকে জিজ্ঞাসা করিনি। আগাম জামিনের আসামি যদি আগাম জামিন হয়, সেটা তো একটা আইনের আশ্রয়ের ভিতর থাকলো, সেটা পলাতক হলো না, এবং নির্ধারিত তারিখে নির্ধারিত দিনে তাকে নিম্ন আদালতে সারেন্ডার করে জামিনের ফরিয়াদিটা করতে হবে। তাহলে এলোপাতারি হয়ে ঘুরে বেরিয়ে পুলিশের কাজ না বাড়িয়ে যদি আইনের আশ্রয় থেকে আগাম জামিন হয়, তো সেখানে আপনার সমস্যাটা কোথায়? এই জন্য আইনের প্রয়োগের ব্যাপ্তি কোথায় কোথায় আছে, অনুগ্রহ করে আদালতের, সুপ্রিম কোর্টের, সর্বোচ্চ আদালতের আইনজীবীদের আপনি শিখাতে আসবেন না। আপনি নিম্ন আদালতে কত বড় বড় মামলা জামিন হয়ে যায়, পিপিজিপিরা তারা প্রসিকিউশনের পক্ষে বেতন খাচ্ছে, ভাতা খাচ্ছে, চেয়ারে বসছে, আর তাদের জুনিয়রদেরকে দিয়ে আসামি পক্ষের মামলা ফাইল করছে। সারা বাংলাদেশের 64টা জেলায় আপনি খবর নেন। এই পেশার সম্মান, এই পেশার ইজ্জত নষ্ট করেছে যুগের পর যুগ আপনার মধ্যে বসে থাকা রাবণেরা। এটা রাবণ, শুধু আপনি লঙ্কায় গেলে রাবণ হবেন, আর রাবণ যখন হতে পারবেন না, লঙ্কা নিয়ে সমালোচনা করবেন, রাবণ নিয়ে সমালোচনা করবেন, এটা কিন্তু হবে না। আজকে দেখেন, আমি প্রধান বিচারপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে কাউকে সপোজ করা হয় নাই, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা বিবৃতি এসছে। এটা আইনজীবীদের সম্মান এবং বেঞ্চ এবং বারের একটা ইজ্জতটা কিন্তু রক্ষা হলো। তাহলে আজকে ফেসবুকের স্ট্যাটাস দেখে কি জজ সাহেবরা বিচার করবে? আজকে কে কোথায় লিখে দিল সেইটা দেখে কি জজ সাহেবরা বিচার করবে? তাহলে জজ সাহেবদের কলমটা নিয়ন্ত্রণ কেন ফেসবুক করবে? জজ সাহেবের স্বাধীন সক্রিয়তা নিয়ন্ত্রণ করার চেষ্টা কেন এই সমস্ত ভুয়া রিপোর্ট করবে, যেখানে সকোজ হয় নাই? এই তথ্যের উৎস কোথায়? এবং আমার তো মনে হয় সকোজ বলে যে পত্রিকা তথ্য উপস্থাপন করেছে সংবাদপত্রে, এইটা অবিলম্বে তাকে সকোজ করে, সমতা রুল ইস্যু করে তাকে হাইকোর্টে নিয়ে আসা উচিত। কারণ আদালতের মধ্যে না, আইনজীবীদের রাখতে হবে। বিবেকের স্বাধীনতা আমরা রাখতে চাই, রাজনৈতিক আমরা যে খুশি সেই করতে পারি, কিন্তু বিবেকের স্বাধীনতা কারোর কাছে জিম্মা দিয়ে না, এমনকি রাষ্ট্রের রাবণের কাছে জিম্মা দিয়ে আইনজীবী পেশা আমরা আসি নাই। এই জিনিসটা সকলকে বুঝতে হবে। আজকে যখন একটা পেপারে নিউজ হয় যে তাকে সবুজ করা হয়েছে, স্বাভাবিক কারণে সুপ্রিম কোর্টের সম্মানিত বিচারকরা সবাই কিন্তু বিব্রত বোধ করেন যে কি মামলা জামিন দেবো, কি মামলা জামিন দেবো না, কি করবো না করবো, আমাদের কি হবে না হবে। এই যে একটা উদ্ভুত পরিস্থিতিতে সাফার করে কারা? আইনজীবীরা। জুনিয়র আইনজীবীরা যখন বাসা ভাড়া দিতে পারে না, তাদের বউদেরকে যখন বাড়িতে গ্রামে পাঠিয়ে ওই মেসে একটা 2000-2500 টাকার সিট নেয় ভাত খাওয়া থাকা নিয়ে, তখন এগুলো আমরা যারা আইনজীবীদের সাথে চলে ফিরি, ওদের সুখটা মুখ দেখে কষ্ট হয় আমাদের। আজকে বাধ্য বলতে চাই, শুধু ভোটের সময় ভোট করতে আসবেন হবে না, সাধারণ আইনজীবীদের মতামত কি, চাহিদা কি বুঝতে হবে। কোর্ট কাছারি এত মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ আমরা মুক্ত হতে চাই। বিচারকদের স্বাধীনতা বিচারকদের দিতে হবে। সিআরপিসির ব্যক্তি যেখানে যেখানে আছে, আমি সেকশন ওয়ারি আইনজীবীরা যদি সেটা কোর্টে উপস্থাপন করে বুঝাতে সক্ষম হয়, সেখানে তারা আসামি পক্ষে ফরিয়াদ করে যদি অ্যালাউ করে, সেখানে তারা রেজাল্ট পাবে। এইটা নিয়ে লঙ্কার রাবণদের রাজনীতি চলবে না। 800 মামলা যদি মেরিট না থাকে, 8000 মামলা জামিন হলে এইটা নিয়ে ওই রাবণটা কি দিতে পারে? এবং যেটা আইনজীবীদের আমাদের নীতি নৈতিকতা সমস্ত কিছুর উপর আমাদের একটা কুঠারাঘাত। যাই হোক, আমি আমার বক্তব্য আর বেশি বাড়াচ্ছি না। অদূর ভবিষ্যতে এই সমস্ত বিষয় নিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবো, দলমত নির্বিশেষে, পেশার স্বার্থে, দেশের স্বার্থে, বিবেকের স্বাধীনতার স্বার্থে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।